আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার। গণঅভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। দুই রহমানের দুর্দান্ত কৌশলে নস্যাৎ হল রয়ের গোপন প্ল্যান। পিয়ার পদ্ধতিতেই নির্বাচন হবে, ডাক্তার তাহেরের আশাবাদ। চাঁদাবাজদের বিরুদ্ধে অভ্যুত্থানের আহ্বান চরমোনাই পীরের। এবার বিস্তারিত। সম্প্রতি সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে ঘটে যাওয়া সৌহার্দ্যপূর্ণ দুটি ঘটনাকে ভিন্নভাবে বিশ্লেষণ করছেন রাজনীতি বিশ্লেষকরা। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান। এ ঘটনায় হাসপাতালে তারেক রহমান প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নেন জামায়াত আমিরের। এর আগে মিডফোর্ড হত্যাকাণ্ডের পর তারেক রহমানকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অশ্লীল স্লোগান দেয়া হলে জামায়াত আমির ফেসবুক স্ট্যাটাস দিয়ে সবাইকে সংযত থাকার আহ্বান জানান এবং তারেক রহমানকে আঘাত করে কোনো বক্তব্য না দিতে অনুরোধ করেন। এরপর জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারির পর খোঁজ নিতে আবারও হাসপাতালে প্রতিনিধি পাঠান তারেক রহমান। এসব ঘটনায় বিএনপি এবং জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সাম্প্রতিক সময়ে যে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল তা প্রশমিত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রতিবেশী ভারতের বিজেপি সরকার বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র করছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনায় ঢাকা দখলের ছক সাজাচ্ছে পতিত আওয়ামী লীগ। এরকম পরিস্থিতিতে বিএনপি জামায়াত দুটি দলের ঐক্য খুব জরুরি দরকার। আর দুই দলের দুই প্রধান নেতার সৌহার্দ্যপূর্ণ আচরণ সাম্প্রতিক সময়ে রয়ের ডিজাইন অ্যান্ড রোল পলিসিকে ব্যর্থ করে দিয়েছে। একটি বিশ্বস্ত সূত্র বলছে, ভারতের এবং আওয়ামী লীগ কোনোভাবেই যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য নিয়মিত যোগাযোগ রাখছেন বিএনপি জামাতের শীর্ষ নেতারা। সূত্র বলছে, আগামীতে নির্বাচনী জোট না হলেও জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে দল দুটি। এমনই প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি জামাতের শীর্ষ নীতি নির্ধারকরা, যাতে গোয়েন্দা সংস্থা কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন না করতে পারে। এদিকে বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল না করতে পারলে আওয়ামী লীগের আর কোনো আশা নেই, যে কারণে তারা এ বিষয়ে সর্বশক্তি নিয়োগ করেছে। তাদের টার্গেট যে কোনো পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনা। তবে এক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা হল সাম্প্রতিক সময়ে তারেক রহমান ও শফিকুর রহমানের দুর্দান্ত ঐক্য। বরিশালের বাসিন্দা পারভিন ঘটনার সময় থাকতেন রাজধানীর কুতুবখালী, কাজ করতেন দিনমজুর হিসেবে। 18 জুলাই বিকেলে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দিতে পারভিন বলেন, কাজ থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম। আমি যাত্রাবাড়ি পর্যন্ত আসার পর দেখতে পাই রাস্তার উপর অনেক মানুষ পড়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই। ফ্লাইওভারের নিচে দেখি একটা ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। ছেলেটার সারা শরীর রক্তাক্ত, তার দুই চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখে আমার মায়া হয়। আমি দৌড়ে গিয়ে দেখি ছেলেটির বয়স 18-19 হবে। আমি তাকে টেনে তুলে রিকশা খুঁজছিলাম। তিনি বলেন, এমন সময়ে 14 থেকে 15 জন সশস্ত্র মারমুখী পুলিশ ছেলেটিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এমনভাবে গুলি করছিল যেন খই ফুটছিল। গুলিগুলো ছেলেটির পিঠে লাগে। আমি বাম হাত তুলে গুলি না করার অনুরোধ করলে একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে। আরও 2-3 জন পুলিশ এলোপাতাড়ি গুলি করার ফলে আমার তলপেট সহ কয়েক জায়গায় গুলি লাগে। এ সময় আমার চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। আমি রাস্তায় পড়ে যাই। এ সময় ছেলেটি আমাকে এমনভাবে চেপে ধরে এবং জোরে নিঃশ্বাস নেয়, মনে হলো ছেলেটি তখন মারা যায়। তারপর ছেলেটি আমাকে ছেড়ে দেয়। 4 আগস্ট বেলা 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণের শুরুতে জবানবন্দি দেন ঢাকা কলেজের শিক্ষার্থী 25 বছর বয়সী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি জানান, গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। আব্দুল্লাহ আল ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছিল। গত বছরের 26 অথবা 27 জুলাই সকাল 9টা থেকে 10টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হাসপাতাল পরিদর্শনে যান। এক পর্যায়ে শেখ হাসিনা তাঁর কাছে যান। শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেন। শেখ হাসিনা তাকে আপা বলে রাখতে বলেন। আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কিনা, কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান।
তিনি বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পর আরও 4 থেকে 5 জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে তিনি বলেন, নো রিলিজ নো ট্রিটমেন্ট, এমন অর্ডার দিয়ে যান যা আমি শুনতে পাই। তবে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে কি ছিল তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, এক পর্যায়ে তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না, তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না। তখন তিনি বুঝতে পারেন নো রিলিজ নো ট্রিটমেন্ট এর মানে। তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল। এই ঘটনার জন্য শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন আব্দুল্লাহ আল ইমরান। জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াত ইসলামী আয়োজিত গণমিছিলে তিনি একথা বলেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না। যারা পিআর চায় না তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের হুমকি জামাত প্রতিহত করবে বলে জানান তিনি। জামাতে ইসলামী বাংলাদেশকে ভণ্ড আখ্যায়িত করে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, জামাতে ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদির ইসলাম কায়েম করতে চায়। মওদুদির মতাদর্শ অনুসরণ করলে ঈমান থাকবে না। সোমবার অর্থাৎ 4 আগস্ট রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী সখিনা কমিউনিটি হাসপাতালে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামাতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা। বাবুনগরী বলেন, আমরা জামাতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে, তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। তিনি আরও বলেন, জামাত দেশের বৃহত্তর দল নয়, বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। জামাত ইসলাম নয়, মওদুদিবাদ প্রতিষ্ঠা করতে চায়। বিডিআর হত্যা, শাপলা গণহত্যা ও 24-এর গণহত্যার মাস্টার মাইন্ড স্বৈরাচার শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা। মঙ্গলবার সকাল 10:30টায় জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রকাশ্যে এই ফাঁসি কার্যকর সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের, জুলাই ঐক্যের সংগঠক ও সাংবাদিক ইসরাফিল ফরাজি, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহসভাপতি শামীম হামিদি ও সংগঠনটির সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষজন। হাসিনার প্রতীকী ফাঁসির রায় ঘোষণা দেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস। ফাঁসির আগে প্রেশার এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি। ফাঁসির রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলিফ জাওফি, কালেমা পাঠ করান জুলাই ঐক্যের সংগঠক মোস্তফা হুসাইন, ফাঁসির মঞ্চায়ন নির্দেশনায় ছিলেন আজিজ সাইফুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ। রায় কার্যকরের আগে বক্তারা বলেন, শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি, এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে। আমরা জানি বাংলাদেশের আইনি কাঠামো খুবই অগোছালো, রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায়। আমরা চাই আগামী 1 বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি 36 জুলাইয়ের মধ্যে শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যক্রম সম্পন্ন করুন। চরমনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে লিপ্ত তাদের প্রতিহত করতে হলে প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান ঘটানো হবে। মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা উত্তর ও দক্ষিণের আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। রেজাউল করিম বলেন, দেশে সুশাসন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। চরমনাই পীর
বলেন, আমাদের আন্দোলন চলবে এই পিআর ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার দাবিতে। ক্ষমতার লোভে যারা দেশকে লুটপাটের হাতিয়ারে পরিণত করেছে তাদের রুখতেই হবে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনার আশেপাশের অনেক অসহায় নিম্নবিত্ত মানুষ রয়েছে যারা অর্থাভাবে আইনগত সহযোগিতা পান না। কিন্তু আপনি কি জানেন, সুপ্রিম কোর্টে পপার সুট বলে একটি বিধান আছে। সেই বিধান অনুযায়ী বিত্তহীন অসহায় মানুষ আইনি সহায়তা পেতে পারেন। তাছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিশেষ লিগ্যাল ফান্ড রয়েছে। আপনি যদি যথাযথ কারণ দেখিয়ে আবেদন করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে অর্থ নিয়ে আইনি সহায়তা বা আইনি উদ্যোগ নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের আশেপাশের এ ধরনের অনেক মানুষ আছে যারা ছোট্ট একটি আইনি পদক্ষেপের কারণে বা না নিতে পারার কারণে অনেক দিন ধরে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন। তাদের জন্য আপনি যদি এই পরামর্শটুকু পৌঁছে দেন বা সহযোগিতা করেন তাহলে অনেক অনেক বড় ধরনের উপকার হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতীয় পণ্যে শুল্ক আরো বাড়ানোর হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি এই হুমকি দেন। এমন সময় তিনি এই হুমকি দিলেন যখন 7 আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। খবর রয়টার্সের। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন সে বিষয়ে আমলে নিচ্ছে না ভারত। এ কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ বাড়াবেন। যুক্তরাষ্ট্রকে এ শুল্ক পরিশোধ করবে ভারত। তবে কোন ধরনের পণ্যে কত হারে শুল্ক বাড়ানো হবে এ বিষয়ে তিনি বিস্তারিতভাবে উল্লেখ করেননি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত সপ্তাহেও ট্রাম্প বলেছিলেন ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর তিনি 25% শুল্ক আরোপ করবেন এবং বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশটি অপরিচিত আরও একটি শাস্তির মুখোমুখি হবে। তবে তিনি সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। অন্যদিকে সপ্তাহান্তে ভারত সরকারের 2টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। বিষয়টির সংবেদনশীলতা থাকায় তারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক ছিলেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।